সবাই সবার গ্রুপে একটু বলে কাজটা ভালো হবে। সবাই সবার গ্রুপে একটু বলে দাও ক্লাসে জয়েন করার জন্য। সবাই সবার গ্রুপে একটু বলে দিও ক্লাসে জয়েন করার জন্য। সবাই মোটামুটি আসছো। প্রথমে লিখো হোয়াট ইজ মার্কোনিকো প্রুফ। কার এটা ক্লাস? আওয়াজ হচ্ছে কোথায়? হ্যালো, আওয়াজ হচ্ছে কোথায়? অন্য কোথাও কি ক্লাস হচ্ছিল? সুদেশ না ক্লাস হচ্ছিল তো কোথাও? ওকে, আজকে টপিকগুলো আমরা টপিক টু বি কভার্ড, যে টপিকগুলো আমরা কভার করব আজকে একটু খাতায় লিখে ফেলো। সেটা হচ্ছে তোমার নাম্বার 1 ওয়েব পেজ এর উপাদান, মানে এলিমেন্টস অফ ওয়েব পেজ। পরীক্ষা আসতে পারে হোয়াট আর দ্য এলিমেন্টস অফ ওয়েব পেজ। www কি এটা আসতে পারে। তারপরে হবে হচ্ছে আইপি অ্যাড্রেস কি, হোয়াট ইজ আইপি অ্যাড্রেস। তারপরে হচ্ছে তোমার আইপি অ্যাড্রেস কয়ভাবে প্রকাশ করা যায়, আইপি অ্যাড্রেস কয়ভাবে প্রকাশ করা যায়, আইপি অ্যাড্রেস কয়ভাবে প্রকাশ করা যায় এটা। তারপরে হচ্ছে তোমার একটি আইপি অ্যাড্রেস করতে কয়টি কাজ করে। একটি আইপি অ্যাড্রেস মূলত কয়টি কাজ করে, কয়টি এবং কি কি কাজ করে, কয়টি কাজ করে, মানে what are the main activities or main function of IP address। and তোমার মনে করো যে IPv4 এবং IPv6 কি, এদের মধ্যে পার্থক্য কি, বা কেন IPv মানে 4 এর জায়গায় IPv6 চলে আসবে, মানে এক সময় কেন আর আইপি অ্যাড্রেস ব্যবহার করা হবে না। সার্ভার কি ওয়েব সার্ভার কি, মানে সার্ভার আর ওয়েব সার্ভারের মধ্যে পার্থক্য কি, বুঝো নাই? সার্ভার কি ওয়েব সার্ভার কি, তারপরে সার্ভার এবং ওয়েব সার্ভারের মধ্যে পার্থক্য এবং এদের পার্থক্যটা কি, অ্যাকচুয়ালি এটার মেইন পার্থক্যটা কি, এইটা সার্ভার কি, সার্ভারের মধ্যে পার্থক্যটা কি। ক্লায়েন্ট কি বা কাকে বলে এটা। নাম্বার 9 হচ্ছে ওয়েব পোর্টাল কি বা কাকে বলে, এটা আমরা আজকে পড়াবো। তারপরে পড়াবো হচ্ছে তোমার আইপি অ্যাড্রেস, মানে আইপি অ্যাড্রেস কি এটা তো বললাম। এরপর হচ্ছে তোমার মানে এইচটিটিপি এবং এফটিপি এর মধ্যে পার্থক্য কি, মানে কি এবং এর মধ্যে পার্থক্য কি, এইচটিটিপি এবং তোমার এফটিপি এর মধ্যে পার্থক্য, এটা পড়াবো। তারপরে পড়াবো ডোমেইন নেম কি, মনে করো ডোমেইন নেম, ওকে, এবং তোমার হচ্ছে টপ লেভেল ডোমেইন নেম এবং টপ লেভেল ও জেনেরিক ডোমেইন লেভেল, সেগুলো কোনগুলো, টপ লেভেল ডোমেইন নেম এবং জেনারেল ডোমেইন নেম। তারপরে হচ্ছে ইউআরএল কি এবং এর কয়টি অংশ, ইউআরএল কি এবং এর কয়টি অংশ,
ইউআর একটা ইউআরএল এর কয়টা অংশ সেটা পড়াবো। দেন টেক্সট ফরম্যাটিং ট্যাগ, টেক্সট ফরম্যাটিং ট্যাগ আমরা পড়াবো, টেক্সট ফরম্যাটিং ট্যাগ পড়াবো। সো এই জিনিসগুলোকে আজকে আমরা কভার করব। আজকের টপিক গুলো হচ্ছে যে ওয়েবসাইট কি, ওয়েব পেজ কি, এগুলো তো গতকালকে অনেকগুলো বললাম, এবার একটু ধরে ধরে পড়াবো। সো আমি যদি তোমাদেরকে একটা একটা করে প্রশ্ন করি এবং উত্তর দিই সাথে সাথে, সবাই মোটামুটি সেটা খাতায় লিখে ফেলবা, কারণ ধরে ধরে একদম পড়াই দিচ্ছি। আজকে আমাদের ক্লাস নাম্বার 2। চেষ্টা করব তোমার যে আরো আমরা কয়েকটা জিনিস পড়াবো, যে ওয়েব ব্রাউজার কি, সার্চ ইঞ্জিন কি, ওয়েবসাইটের প্রকারভেদ, স্ট্যাটিক কি, ডাইনামিক কি, এবং কাঠামোর উপর ভিত্তি করে ওয়েবসাইট কয় প্রকার, সেগুলো তোমাদের পড়াবো। আমি হয়তো এখন তোমার বাংলায় বলে ফেলছি, মনে করো যে বুঝে নাও বাংলায়, আদারওয়াইজ ইংরেজি যারা ইংলিশ ভার্সন আছো তারা ইংলিশটাও আমি বলবো সাথে সাথে লিখে ফেলবো। মূল ব্যাপারটা শিখে ফেললে বই থেকে তুমি এগুলো পারবা। সো নাম্বার 1, what are the তোমার এলিমেন্টস অর কন্টেন্ট অফ ওয়েব পেজ? খাতায় লেখো ওয়েব পেজের উপাদান বা কন্টেন্ট। গতকালকে ওয়েব পেজ কাকে বলে শিখেছো, আজকে ওয়েব পেজের কন্টেন্ট বা উপাদান। ফারিহা, ক্যান ইউ টেল মি দা কন্টেন্ট অফ ওয়েব পেজ? স্যার 11 নম্বর কোশ্চেনটা কি স্যার, কাইন্ডলি যদি একটু বলতেন। 11 নম্বর কোশ্চেনটা হচ্ছে তোমার ডোমেইন নেম কি, টপ লেভেল ডোমেইন নেম কি, জেনারিক ডোমেইন নেম কি। বুঝতে পেরেছো? আমি পড়াইতে যে এগুলো শেখাবো বলবো। ফারিহা সিদ্দিক, মাইক যদি অন করা যায় কর। জি স্যার। ওকে, মানে একটা ওয়েব পেজের কন্টেন্ট গুলো কি কি বলতে পারবা, উপাদান কি কি? আয়শা আছো? স্যার ট্যাগ না, একটা ওয়েব পেজের লেখো কন্টেন্ট অফ ওয়েব পেজ অর উপাদান, মানে ওয়েব পেজের উপাদান, কন্টেন্ট অফ ওয়েব পেজ অর ওয়েব পেজের উপাদান। লিখছো সবাই? খাতা লিখছো? মেহেদি আসো বাবা, মেহেদি আসো। ওকে, মেহেদি তিথি, আবার মেহেদি আসো। মাদি শুনতে পাচ্ছ? Am I audible? কেউ একজন বলো, আমার কথা শুনতে পাচ্ছ কিনা? বললাম কথা স্যার। আচ্ছা শুনতে পাচ্ছ, রাইট। ওকে, তাড়াতাড়ি খাতায় লেখো। ওয়েব পেজের উপাদান টেক্সট, অডিও। ফারিয়া লিখতেছো? ফারিয়া মাইক অন করে কথা বলো আর লেখো। বলো টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স, ইমেজ, ডেটাবেস এবং হাইপারলিংক। আমি আবার বলছি, সবাই লিখে নাও টেক্সট বা লেখা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অডিও, নাম্বার 3 ভিডিও, নাম্বার 4 হচ্ছে তোমার গ্রাফিক্স, নাম্বার 5 ইমেজেস অর পিকচার্স, নাম্বার 6 ডেটাবেসেস। সবাই কি লিখেছো? জি স্যার। টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স, টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স, ঠিক আছে? These are the elements of web page or content of web page. এটা স্যার হাইপারলিংকটাও এটার অংশ না? এবং হাইপারলিংক একটা ওয়েব পেজে হাইপারলিংক থাকে। স্যার আবার যদি একটু বলতেন স্যার, শুনতে পারিনি চারটা। ওকে, নাম্বার 1 টেক্সট, নাম্বার 2 অডিও, নাম্বার 3 ভিডিও, টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স, ইমেজেস, টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স, ইমেজেস, ঠিক আছে? টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স, তারপরে হচ্ছে ইমেজেস, তারপরে হচ্ছে তোমার ওকে টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স, ইমেজ, তারপরে হচ্ছে তোমার ডাটাবেস, তারপরে হচ্ছে তোমার হাইপারলিংক। ক্লিয়ার? যদি তোমাকে বলা হয় যে ওয়েব পেজ কি, এটা লিখছো সবাই? মাহাতি লিখছো? জি স্যার, লিখেছি স্যার। আচ্ছা, একটা এই প্রথম ওয়েবসাইট কবে তৈরি করা হয় দেখতে পারবা? জানো কেউ? ফার্স্ট ওয়েবসাইট, when the first website was being made or developed? Fariha, first website was developed in
1991 6 আগস্ট 1991 1991 সালের 6 আগস্ট প্রথম ওয়েবসাইট ডেভেলপ করা হয়। কথা বুঝতে পারছো? 1991 সালের 6 আগস্ট প্রথম ওয়েবসাইট ডেভেলপ করা হয়। আমি দেখবো যে প্রশ্ন করে করে উত্তর দিয়ে দিচ্ছি, তোমার পড়াটা কিন্তু হয়ে যাবে। মাদি লিখছো বাবা? মাদি লিখেছো? মাইক অন করো। লিখেছি স্যার। লিখেছো 1991 সালের 6 আগস্ট। এই নোটটা আবার দিয়ে দিবা। 6 আগস্ট প্রথম 1991 সাল। 1991 সাল, রাইট। এই তো বেশি দিন না, 1989 এ হচ্ছে 69 ইন্টারনেট ডেভেলপ করা, মানে 1970 থেকে ইন্টারনেট আসে, তাও হচ্ছে আরপানেটের মাধ্যমে। ওকে ফাইন। এবার ফারিহা, তুমি কি বলতে পারবা ইন্টারনেটে একটি ওয়েবসাইট খুলতে কয়টা কাজ করতে হয়? ক্যান ইউ টেল মি, মানে মানে what are the steps of opening a website in internet? বলতে পারবা? না পারলে বলো। আচ্ছা আমি বলে দিচ্ছি। আফিফা, জি স্যার। ইন্টারনেটে একটি ওয়েবসাইট খুলতে যা যা লাগে আমি বলছি। 4টা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? 4টা। ইন্টারনেটে একটি ওয়েবসাইট খুলতে, সবাই হেডলাইনটা লেখো। আচ্ছা দরকার হলে এখন আমি না একটা কাজ করি, পুরোটা বাংলায় বলতেছি, দেখবা যাদের ইংলিশ মিডিয়াম বই খুললে হয়তো মনে করো যে ইংলিশে করতে পারবো। ফারিয়া সমস্যা হবে? না স্যার। সমস্যা হবে না, কারণ দুইটা বললে টাইমটা বেশি লাগবে, কারণ তোমাদের আবার 4টায় ক্লাস আছে এই কারণে। ওকে, আর বুঝায় যাদের দিচ্ছে তাদের বুঝে দিবা। ইন্টারনেটে ওয়েবসাইট খুলতে 4টা জিনিস লাগে। নাম্বার 1, প্রথমে একটি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে তোমরা একটা কাজ করে ফেলো। At first we have to register a domain name. বাস হয়ে গেল। নাম্বার 1, ডোমেইন নেম রেজিস্ট্রেশন। প্রথমে একটা ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে আমি বলছি আগে 4টা ধাপ, তারপর এটা এক্সপ্লেইন করছি। একটা ওয়েবসাইট খুলতে মাহাদি কয়টা জিনিস লাগে? মাহাদি মাইক অন রাখো। কয়টা জিনিস লাগে? 4টা স্যার। 4টা জিনিস। নাম্বার 1, প্রথমে একটি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে, গেল। নাম্বার 2, ওয়েব পেজ ডিজাইন করতে হবে। মানে নাম্বার 2, we have to design a web page. Number 2, we have to design a web page. And number 3, ওয়েব পেজ গুলো সার্ভারে রাখতে হবে। ওয়েব পেজ গুলো সার্ভারে রাখতে হবে। নাম্বার 3, ওয়েব পেজ গুলো সার্ভারে রাখতে হবে। নাম্বার 4, ওয়েবসাইটটি আরো বেশি প্রচারমুখী করার জন্য সার্চ ইঞ্জিন তোমার মনে করো সাবমিশন করতে হবে। সার্চ ইঞ্জিনে সাবমিশন করতে হবে, অর্থাৎ খাঁটি বাংলা হচ্ছে নাম্বার 4 হচ্ছে SEO। SEO মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। নাম্বার 4, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ক্লিয়ার? সবাইকে আমার কথা বুঝতে পেরেছো? ফারিয়া কি কি কাজ করতে হবে? কি কি কাজ করতে হবে? রেজিস্টার করতে হবে, ডোমেইন নেম, ওয়েব পেজ ডিজাইন করতে হবে, ওয়েব পেজকে সার্ভারে রাখতে হবে, আর সাবমিশন অফ সার্চ ইঞ্জিন। ভেরি গুড, সাবমিশন সার্চ ইঞ্জিন। এবার স্যার একটু এক্সপ্লেইন করে দাও। আজকে কিন্তু বইয়ের পড়াচ্ছি, কিন্তু বই ধরে ধরে পড়াচ্ছি, মানে থিওরিটিক্যাল এন্ড প্র্যাকটিক্যাল দুইটা আসবে। ওকে, সো নাম্বার 1, ডোমেইন নেম রেজিস্ট্রেশন। ইন্টারনেটে প্রত্যেকটি ওয়েবসাইটের একটি নাম থাকে। সে ফর এক্সাম্পল www.prothomaro.com, rajukcollege.net, মনে করো যে এরকম dhaka.university.edu.ac.bd, এই ধরনের ডোমেইন নেম থাকে। আগে ডোমেইন নেমটা রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। পৃথিবীতে মানুষ আসার পরে নাম রাখা হয়, কিন্তু ইন্টারনেটে ওয়েবসাইট তৈরি করার আগেই তার নাম ঠিক করতে হয়। আর নাম ঠিক করতে হয় তোমার, এই নাম ঠিক করার জন্য ওয়েবসাইট আছে, 2টা বা 3টা ওয়েবসাইট আছে। আমি এখনই তোমাদের দেখাচ্ছি। godaddy.com, godaddy.com, ওকে, এবং whois.com। আমরা এখনই আমরা স্ক্রিন শেয়ারে দেখবো যে godaddy.com-টা কোনটা। godaddy.com, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ? স্যার হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি স্যার। ওকে, godaddy.com। এখানে দেখো ডোমেইন নেম অংশ আমি সার্চ করলাম। সার্চ করার পরে এই যে খালি জায়গাটা আছে, খালি জায়গাটাতে তোমাকে ডোমেইন নেম টাইপ করতে হবে। মাহাদি একটা ডোমেইন নেমের নাম বলো তো বাবা। মনে করো মাহাদি রাজশাহীতে আমের একটা, মনে করো যে কি করবা, যে mangoberry.com, সে ফর এক্সাম্পল mangoberry.com, ঠিক আছে মাহাদি? জি স্যার। মনে করো mangoberry.com, আমি বা ম্যাঙ্গো চাপাই bd.com, ম্যাঙ্গো চাপাই CHA বানানটা বলো তো, PAI স্যার, PAI, ম্যাঙ্গো চাপাই bd.com। সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে
তারা দিস কুড বি দ্যাট স্টার্ট আছে, তারা বলছে হ্যাঁ বলছে যে ইওর ডোমেইন ইজ অ্যাভেলেবল, অর্থাৎ তোমার ডোমেইন নেমটা তুমি চাইলে কিনতে পারবা, mangochapaibd.com, এটা তুমি চাইলে কিনতে পারবা। এটার জন্য তোমার, এটা কি রুপি বলতেছে না রুপি বলছো, 410 রুপি লাগবে, 412 রুপি লাগবে, বুঝতে পেরেছো কথাটা ক্লিয়ার? mangochapai ডোমেইন জিনিসটা কি আমি একটু পরে আবার বলবো, ডোমেইন পেপারটা যখন ডোমেইন পড়াবো তখন বুঝবো। ওকে, ওয়েবসাইটের নাম মনে করো যে www.prothomalo.com, যেটা দিয়ে তুমি চিনতে পারো ওয়েবসাইটটা, বুঝতে পারছো? এটার নাম হচ্ছে ডোমেইন নেম, মানে মানুষের নাম নেম, আর ডোমেইন মানে একটা ওয়েবসাইটের নাম ডোমেইন নেম। Domain name is the unique name of a website which is given by the character. Character মানে হচ্ছে তোমার অক্ষর দিয়ে লেখা হয়, এই যে অক্ষর দিয়ে লিখছি। আমি কি বুঝাইতে পারছি এই কথাটা? আচ্ছা জি স্যার। তারপরে mangochapaibd আছে। এখন মনে করো সে ফর এক্সাম্পল আমি একটা নিউজ চ্যানেল খুলব, news24.com। আমি চিন্তা করলাম যে news24.com নামে একটি অনলাইন পত্রিকা খুলবো। আমি দিলাম সার্চ যে এই ডোমেইন নেমটা খালি আছে কিনা। তারা বলছে যে news24 ডোমেইন নেম অলরেডি তোমার মনে করো টেকেন, কেউ একজন কিনে ফেলাইছে, বুঝতে পারছি কথাটা? কিন্তু news24way.com, news24shop.com, news24power.com, live.com, launch.com এই জিনিসগুলো খালি আছে। আর যে লোক কিনে ফেলেছে তুমি যদি তার কাছ থেকে কিনতে চাও news24, তাহলে যে 8800 এত টাকা তাকে দিতে হবে। মানে এগুলো তোমার একটা ওই যে বাজারে ওই পাইকারি বিক্রেতার মতো, ও জানে যে এটার ডিমান্ড হবে এক সময়, নামটা আমি আগে থেকে কিনে রাখলাম, এখন আমার কাছ থেকে কিনতে গেলে যে আমি নামটা ছাড়বো আমাকে এত টাকা দিতে হবে, যেটার দাম ছিল মনে করো 200 টাকা বা 500 টাকা, এটা হচ্ছে সেটা। বুঝাইতে পারছি কথাটা? বা জি স্যার মনে করো prothomalo.com, prothom-alo.com, মনে করো prothomalo.com নামে একটা আমি ওয়েবসাইটে গেলাম, বললো যে prothomalo.com এটা কেউ একজন কিনে ফেলছে, এটাও কিনে ফেলছে, সব কিনে ফেলছে মোটামুটি। প্রথম আলো, এই যে প্রথম মল, প্রথম আলো টিভি, প্রথম আলো.com, এই জিনিসগুলো রয়ে গেছে। সবাই কি বুঝাইতে পারছি কথাটা? ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার স্যার। godaddy.com আরেকটা আছে, গোডাডি থেকে তুমি যা কিনতে পারবা ওয়েবসাইট, আরেকটা ওয়েবসাইট আছে যেটা থেকে তুমি এই ডোমেইন নেম কিনতে পারবা। এরকম অনেকে থার্ড পার্টিও আছে, এই যে whois.com মানে who is domain, এই যে whois এ গেলে এখানে তুমি ডোমেইন নেম কিনতে পারবা whois.com। একটা হচ্ছে godaddy.com আর whois.com, whois.com নামে থাকবে তোমার মনে। ওকে, এখানে যাবা, এখানে যেও এই যে এখানে সার্চ করবা mangoBD, mango mango mangochapai chapaibd.com, mangochapaibd.com। এই বলতেছে যে mangochapaibd.com বলছে যে ইয়েস এটা খালি আছে, তুমি এখান থেকে $12 দিয়ে কিনতে পারো। mangochapaibd.net, এই যে তোমার কংগ্রেস ইওর ডোমেইন ইজ অ্যাভেলেবল বলতেছে যে এটা অ্যাভেলেবল এবং তুমি চাইলে এটা কিনতে পারবা। এই যে একটু কার্ড মানে তুমি যদি কিনতে চাও তাহলে এত ডলার দিয়ে কিনতে পারো। এটা হলো ডোমেইন নাম তারা বিক্রি করে। সবাইকে কি বুঝছো? সবাই বুঝছো? জি স্যার বুঝেছি স্যার। ইন্টারনেটে সংযুক্ত প্রত্যেকটি ওয়েবসাইটে একটা ইউনিক নেম থাকে। মনে করো পৃথিবীতে মাসুদ নামে হাজারো মানুষ আছে, কিন্তু তোমার মনে করো যে পৃথিবীতে এই কি বলে যেটা কি তোমার এই মাসুদ নামে হাজারো মানুষ, কিন্তু পৃথিবীতে একটা ডোমেইন নেম একটাই হবে, দুইটা পাবা না। আর ডোমেইন নেমটা একটু আকর্ষণীয় হইতে হয়, মানুষের জন্য সহজ বুদ্ধি হইতে হয়। সে ফর এক্সাম্পল মনে করো মানুষ যদি কোনো নিউজ খুঁজতে যায়, নিউজ দিয়ে সার্চ দেয়, দেখবে যে মুহূর্তের মধ্যে ওয়েবসাইটে চলে আসে। তোমার ওয়েবসাইট যত বেশি মানুষ দেখবে তত তোমার লাভ, তত তোমার মনে করো যে এটা মানে অনেক বেশি হিট করবে। এটা হলো কথা। তাহলে আরেকটা ব্যাপার, মানুষের নাম রাখতে কোনো টাকা লাগে না, মাসুদ নাম রাখতে কোনো টাকা লাগে না। হ্যাঁ, আকিকা করলে তারপরে বা জন্ম নিবন্ধন করলে সেখানে তো টাকা লাগে, কিন্তু ওয়েবসাইটের নাম টাকা দিয়ে কিনতে হয় কোম্পানির কাছ থেকে, তুমি যে কোনো জিনিস কিনতে পারবে না। এখন তুমি আমারে বলতে পারো, প্রশ্ন করতে পারো যে স্যার ডোমেইন নেম কেন আগে কিনতে হয়? উত্তরটা হচ্ছে এরকম। সে ফর এক্সাম্পল তুমি মনে করো একটা news24.com দিয়া একটা ওয়েবসাইট তুমি আগে থেকে ডেভেলপ করে ফেললে, সব জায়গায় news24 লেখলা, সব লোগো বানালা news24, এটা সেটা
ইন্টারনেটে আপ করতে যায় দেখলা যে এই নামে ওয়েবসাইটটা আগেই আছে, তাহলে তুমি তো মনে করো এটা তুমি নিতে পারবা না, তখন তোমার জন্য কিছু কষ্ট হয়ে যাবে। এই জন্য তোমার মনে করো যে এইটা আগে ডোমেইন নেম কিনতে হয়, গোপনে মানুষকে জানাইতে হয় না, কারণ আমার ইন্টারনেটের ব্যাপার আছে। যেমন মনে করো গুগলে, একটু বলে আমি তারপরে কথা বলবো। যেমন মনে করো গুগলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়েশা কেমন আছো? আয়েশা তো নাকি মাশফিয়া আহমেদ। কেমন আছো? স্যার কেমন আছেন? আছি আছি আলহামদুলিল্লাহ ভালো। ওকে, ক্লাস শুরু। যেটা বলছিলাম, ফারিহা। জি স্যার। একটা জিনিস তো জানো যে গুগলে যে জিনিসগুলো সার্চ হয়, ওই যারা ইন্টারনেটের অনলাইন মার্কেটিং করে তারা কিন্তু বুঝতে পারে যে মানুষ কোন ধরনের জিনিসপত্র বেশি সার্চ করে, এটা তো জানো নাকি? এই জন্য দেখবা যে বাংলাদেশে হিরো আলম সার্চ 1 নম্বরে চলে আসে, ঠিক আছে, আমেরিকায় শাহরুখ খান, বা এই ধরনের মনে করো ইন্ডিয়ায় শাহরুখ খান, এই টাইপের যে মনে করো সার্চ, এরা বুঝতে পারে। তো যারা এরকম ডোমেইন নেমের ব্যবসা করে থার্ড পার্টি, তারা আবার এগুলো বুঝতে পারে, তারা এগুলো অ্যানালাইসিস করে যে কোন নামটা মানুষ বেশি চায়। তো খুব বেশি পপুলার নাম মানুষ কিনে নাই কিন্তু সার্চ করে, পরে এগুলো কিনে রেখে দেয়, পরে থার্ড পার্টি আবার অনেক টাকা দিয়ে বিক্রি করতে। মনে করো সে ফর এক্সাম্পল এই মোবাইলটার দাম মনে করো যে বাজারে 10,000 টাকা, কিন্তু মনে করো একটাই আছে, কিন্তু তোমার এটা দরকার, তখন আমি বলবো যে এটার দাম 2 লাখ টাকা, নিবেন? নিলে এটা, না নিলে নাই। তখন তোমার দরকার, কিছু কিছু মানুষের তো মনে করো 2 লাখ টাকা 10 লাখ টাকা দাও কেনার আছে, তার জিনিসটা তার দরকার, নিয়ে নিবে। ব্যাপারটা হচ্ছে সো ডোমেইন নেম হয়ে, ডোমেইন নেম কেনার পরে ওয়েবসাইট ডিজাইন করতে। ডিজাইনটা মানে কি? ডিজাইনটা হচ্ছে সে ফর এক্সাম্পল আমার ওয়েবসাইটের ডান দিকে মেনু বার থাকবে, বাম দিকে মনে করো ছবি থাকবে, মনে করো উপর দিকে লিংক থাকবে, এরকম মনে করো ডিজাইন করা হয়। মানে ওই যে যারা ওয়েবসাইট ডিজাইন করে, মানে তুমি মনে করো মালিক, এটা কোম্পানির মালিক, তুমি কি চাও? তুমি বলবা যে আমার ওয়েবসাইট কেমন হবে, এই দিকে আমার ওয়েবসাইট মেনু বার গুলো এইভাবে থাকবে, এখানে একটা এরকম ঘর থাকবে, ঘরের মধ্যে আলাদা আলাদা প্রোডাক্টের ছবি থাকবে, এই দিকে মনে করো একটা নিউজ স্ক্রল হবে, এইদিকে বড় করে আমাদের কোম্পানির সংবাদ যাবে। কেউ এভাবে পছন্দ করে, কেউ এভাবে পছন্দ করে, কেউ এভাবে পছন্দ করে, এক একজন এক একভাবে পছন্দ করে। এটাকে প্রথমে একজন ডিজাইনার, ফটো এডিটর ফটোশপ দিয়ে ডিজাইন করে। অনেকটা ওই যে তোমার যেটাকে বলা হয়, আমরা যেরকম বাড়ি তৈরি করার আগে আর্কিটেকচার দিয়ে কাগজের বাড়ি বানাই, কাগজের বাড়িটা বানানোর পরে পছন্দ হইলে বলি যে ঠিক আছে গো ফর ইট, এরকম একটা বাড়ি বানানো। ওই যে আর্কিটেকচার কাগজের বাড়িটা যদি পছন্দ না হয়, তুমি তখন বলো যে এই জায়গাটা পছন্দ হয়, এই জায়গা ঠিক করে দেন, এই জায়গা ঠিক করে দেন। ঠিক করার পরে যখন তুমি ফাইনালি যেটা তোমার পছন্দ হয়, তুমি যখন সেটা বানাইতে যাও, ঠিক একেবারে এটাকে বলে ডিজাইন করে। আমি কি বুঝাইতে পারছি মাহাদি? মাহাদি বুঝছো? জি স্যার, বুঝেছি। ওকে, তাহলে ডিজাইন করো। এরপরে হচ্ছে তুমি ডিজাইন করা মানে, যেমন মনে করো আমি আমার ল্যাপটপে বসে একটা ওয়েবসাইট ডিজাইন করে ফেলছি, মনে করো যে এই জিনিসগুলো আছে, ডিজাইন করে ফেলছি। কিন্তু আমি যদি বলি যে মাহাদি আমার হচ্ছে mdsr.com নামে একটা ওয়েবসাইট আছে, আমি তো ডিজাইন করে ফেলছি, তুমি কি এটা মানে কি করবো, কি বলো যে তোমার এই বাসায় যে তুমি ইন্টারনেটে দেখো, কিন্তু মাহাদি ওর এলাকাতে দেখতে পারবে না, ইন্টারনেট থেকে দেখতে পারবে না, আমার ল্যাপটপ থেকে দেখতে পারবে, কিন্তু ওর ল্যাপটপ থেকে দেখতে পারবে না, কারণ সেটাকে আমি ইন্টারনেট সার্ভারে আপ করি। এখন সার্ভার আর ওয়েব সার্ভার মানে আমি পড়ানোর সাথে সাথে তোমাকে বলে দিচ্ছি যে সার্ভার কি এবং ওয়েব সার্ভার, মানে হোয়াট ইজ সার্ভার এন্ড হোয়াট ইজ ওয়েব সার্ভার, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন সার্ভার এন্ড ওয়েব সার্ভার, এটা একটু জানা দরকার নাকি, বলো? ক্লিয়ার? ওকে, ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয় সেটাকে ওয়েব সার্ভার বলা হয়। আমি আবারও বলছি, মানে সার্ভার ইজ এ বিগ সাইজ কম্পিউটার। বিগ সাইজ কম্পিউটার মানে বড় সাইজে না, পাওয়ারফুল। মনে করো এই মোবাইলটা, এর মধ্যে মনে করো 4 GB র্যাম থাকতে পারে, আবার এই মোবাইলটার মধ্যে 20 GB র্যাম থাকতে পারে না? বুঝলে কথাটা? জি স্যার। দাম বেশি হবে। একই ল্যাপটপে মনে করো যে তুমি 1 টেরাবাইট হার্ড ডিস্ক রাখতে পারো, একই ল্যাপটপে তুমি মনে করো 200 GB হার্ড ডিস্ক রাখতে পারো। এটা তার মানে কি, ল্যাপটপের সাইজ ঠিক আছে, হার্ড ডিস্কের সাইজ, তারপরে মনে করো যে আদার্স যে কনফিগারেশন সেগুলো বেশি হবে। এটাকে বলে বিগ সাইজ কম্পিউটার, যেখানে সব তথ্য রাখা হয়, ঠিক আছে? এটাকে বলে সার্ভার। ওকে, তো এরকম এই পৃথিবীর বিভিন্ন সার্ভার, হাজার হাজার সার্ভার সব একসাথে হয়ে ইন্টারনেট সার্ভার হয়েছে। বুঝলে কথাটা? তাহলে সার্ভার ইজ ওয়ান কাইন্ড অফ বিগ সাইজ কম্পিউটার হুইচ ইজ কেপ্ট রানিং 24 আওয়ার, যেটা তোমার মনে করো 24/7, সপ্তাহে 7 দিন 24 ঘন্টা খোলা রাখা হয়। এরকম একটা বড় কম্পিউটার সব তথ্য রাখে। সে ফর এক্সাম্পল আমি যদি এই মুহূর্তে আমার ক্লাসটা দিয়ে বুঝাই,
I am the server, I am serving you, and you are my client, or you are the client who receives service from the server. তুমি আমার কাছ থেকে সার্ভিস গ্রহণ করছো, সেবা গ্রহণ করছো, শিক্ষা সেবা গ্রহণ করছো, এটাকে বলে তুমি ক্লায়েন্ট, আমি সার্ভার। তার মানে গুগলে মনে করো সব তথ্যগুলো রাখা আছে। আমি যখন প্রথম আলো সার্চ দেই, গুগল থেকে আমার কাছে আমার ল্যাপটপে আসে, আমি হচ্ছি ক্লায়েন্ট, মানে আমার ব্রাউজারটা হচ্ছে ক্লায়েন্ট, গুগল হচ্ছে সার্ভার। ফাইন। এই সার্ভার আবার দুই প্রকার, একটা হচ্ছে নরমাল সার্ভার, সে ফর এক্সাম্পল রাখলাম, আর হচ্ছে ওয়েব সার্ভার, মানে যে সার্ভারে ওয়েবসাইট রাখা হয় সেই সার্ভারকে বলা হয় ওয়েব সার্ভার। তোমাকে যদি আমি আরো ভালো করে বুঝাই, মনে করো তোমার ল্যাপটপে দুইটা ফোল্ডার আছে, একটা ফোল্ডারে যত ধরনের ডকুমেন্ট রিলেটেড ফাইল আছে রাখলাম, আর একটা ফোল্ডারে যত ধরনের ভিডিও রিলেটেড ফাইল আছে রাখলাম। তাহলে ভিডিও রিলেটেড ফাইলটা মনে করো ভিডিও সার্ভার, আর মানে ডকুমেন্ট রিলেটেড মনে করো ডকুমেন্ট সার্ভার। ব্যাপারটা এইভাবে চিন্তা করো। সবাইকে বুঝাইতে পারছে কথাটা? জি স্যার। তার মানে ওয়েবসাইটকে যে কম্পিউটার হোস্ট করা হয়, হোস্ট করা মানে হচ্ছে রাখা, মানে হোস্ট করা মানে হোস্টিং করা না, যে আমি হোস্ট করতেছি উপস্থাপন করছি সেটা না। হোস্ট মানে রাখা। ইন্টারনেটে তুমি যেখানে সার্ভ করবা, রাখবা, সেটাকে বলা ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার রাখলেই তখন তুমি সারা বিশ্ব থেকে যে কোনো জায়গায় দেখতে পারবে। দেখবা যে তোমাদের প্রায় একটা প্রশ্ন আসবে যে মাহাদি সে তার ম্যাঙ্গোবিডি চাপাই নামে চমৎকার একটা ওয়েবসাইট ডেভেলপ করেছে, এটা দেখে রাকিব বলল যে বাহ মাহাদি তুই তো খুব ভালো একটা ওয়েবসাইট বানিয়েছিস, আমি বাসায় যে আজকে দেখবো। তো উত্তরে মাহাদি বললো, না দোস্ত তুমি বাসায় যে দেখতে পারবা না, আমার আরো কিছু কাজ বাকি আছে। প্রশ্নটা এরকম আসবে, এই প্রশ্ন আসবেই যে আমার আরো কিছু বাকি আছে কাজ। তখন এটাকে প্রশ্ন আসবে যে মাহাদি যে বললো যে এখনই বাসায় যা দেখতে পারবা না, আরো কিছু কাজ বাকি আছে, এইটাকে এক্সপ্লেইন করো। তখন মাহাদি যেটা করবে যে বলবে যে আমরা জানি একটি ওয়েবসাইটকে ইন্টারনেটে মানে খোলার জন্য তিনটা কাজ করতে হয়, ডোমেইন নেম রেজিস্ট্রেশন, ওয়েবসাইট ডিজাইন, এরপরে সার্ভারে আপ করতে হয়। আমার সার্ভারে এখনো আপ করা হয়নি, মানে হোস্ট করা হয় নাই, তাই সে দেখতে পারবে না। কারণ সেটা হচ্ছে যে মাহাদির সার্ভারটা হচ্ছে মাহাদির ল্যাপটপ লোকাল সার্ভার, কিন্তু তুমি যদি গ্লোবাল সার্ভার রাখতে চাও তার মানে গ্লোবালে রাখতে হবে। এই সার্ভার আবার দুই প্রকার, একটা হচ্ছে তোমার মনে করো ইন্টারনেট মাইক্রোসফটের ওয়েব সার্ভার আছে, আবার লিনাক্সের ওয়েব সার্ভার আছে। মাইক্রোসফটের ওয়েব সার্ভারের নাম হচ্ছে আইআইএস, ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস। আইআইএস এর ফুল ফর্ম কি মাহাদি? আইআইএস এর ফুল ফর্ম কি? ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস। ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস, এটা হলো মাইক্রোসফটের ওয়েব সার্ভার। মাইক্রোসফটের ওয়েব সার্ভারের নাম কি ফারিহা? আইআইএস। আইআইএস এর ফুল ফর্ম কি? ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস। ইনফরমেশন সার্ভিসেস। ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস। ফাইন, হয়ে গেল। ওকে, তাহলে এটা গেল। এরপরে তুমি ওয়েবসাইটে রেখে দিছো, কিন্তু যেটা হচ্ছে যে এখন আমাদের প্রশ্ন হচ্ছে এরকম যে মাহাদির ওয়েবসাইট রাকিব বাসায় যে দেখতে পাচ্ছে, কিন্তু mangobeedi.com নামে সার্চ, mangobeedi.com নামে সার্চ দিলে তোমার মনে করো সহজেই ওয়েবসাইটটা আসে না, আর অন্যান্য ওয়েবসাইট আসে কিন্তু প্রথমে আসে না। কিন্তু মানে মাহাদি চায় যে কোনো জায়গাতে সার্চ দিলে যেন তার ওয়েবসাইটটা প্রথমে আসে। এটাকে বলা হয় এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ মানুষ যেন সহজেই খুঁজে পায়, দৃষ্টি নন্দন হয় বা সহজেই ইজিলি অ্যাক্সেস করতে পারে, এর জন্য যে কাজটা করতে হয় এটাকে বলে এসইও করা। ওই যে বলে না অনেকটা এরকম আর কি, এটা কি বলে আমরা যে মাঝে বুস্ট করা বলে, বুস্ট করা ব্যাপারটা বুঝো তো ফারিয়া? বুস্ট করা বুঝো? স্যার যে টাকা দিয়ে কি জানি করে, মনে করো আমার একটা পোস্ট দিলাম ফেসবুকে, এই পোস্টটা মনে করো যে নরমাল মানুষজন যদি পছন্দ করে তাহলে এটা লাখ লাখ ভিউ হয়ে যায়, শেয়ার টিয়ারের কারণে হয়তো ভিউ হইতে পারে, ঠিক আছে। কিন্তু কিছু কিছু মানুষ আবার যেটা করে, তার পোস্ট বা তার কাজ এটা ভিউ হয় না, কিন্তু সে চায় এটা সবার কাছে ছড়াই দেওয়ার জন্য, স্পেশালি অ্যাডভার্টাইজ গুলো। তখন কি করে সে বুস্ট করে, মানে কি ইন্টারনেট টাকা দেয়, সে বলে যে কার কাছে পৌঁছাবে, মানে টার্গেট কাস্টমার কারা, টার্গেট কাস্টমার যারা হচ্ছে মনে করে ইন্টারনেটে পড়ে, কোথায় কোথায়, এটা কি আমি রংপুর জেলার জন্য, রাজশাহী জেলার জন্য, বা আমি কুমিল্লা জেলার জন্য, বরিশাল জেলার জন্য, নাকি মনে করি সারা বাংলাদেশের জন্য। সে অল কান্ট্রি সিলেক্ট করে, সারা বাংলাদেশ সিলেক্ট করে দেয়, এটা কি ওয়ার্ল্ড ওয়াইড, তখন আবার ওয়ার্ল্ড ওয়াইড হয়। এই ধরনের সিলেক্ট করে সেটাকে বুস্টিং করে। দেখবে যে বিভিন্ন পেজ যে তোমার কাছে আসে, এগুলোকে বিভিন্ন সময় বুস্ট করে প্রথমের দিকে এগুলো বাড়ানো হয়। এইটাকে বলা হয় যে অনেকটা সার্চ মানে এসইও করার মতো। সবাই বুঝছো এটা? জি স্যার, বুঝেছি স্যার। মনে করো দেখবা যে অনেক ক্ষেত্রে এরকম হয় না
যে তুমি একটা পোস্ট দেখতেছো একরকম, ক্লিক করার পরে ভিতরে ঢুকে দেখলে আরেক রকম? এরকম কখনো পাও? এরকম কখনো পাও যে নিউজ দেখতেছো একরকম, ক্লিক করার পরে ভিতরে যা দেখতেছো আরেক ধরনের নিউজ হয় না? তুমি দেখতেছো একটা, ভিতরে যা দেখো আরেকটা। এটারে বলে তোমার মনে করো যে ওই যে ওরা কি করে তোমার লিঙ্ক গুলোকে হিট করায়। ওই যে বলে না যে ঘরে বসে মাসে 20,000 টাকা ইনকাম করুন, মানে এই ক্লিক মানে লাইক কমেন্টের বিজনেস আছে কিন্তু আমাদের। বলে যে আপনি কত লাইক চান, কত কমেন্ট চান, লাইক কমেন্ট দিব। তখন ওই যে বিভিন্ন ধরনের বোগাস পেজ তোমার জন্ম মনে করো, আর যে রেডিও টিডিও এই ধরনের চলবে। যাই হোক, অসুবিধা নাই। তাহলে ইন্টারনেটে ওয়েবসাইট খোলার জন্য কয়টা ধাপ মাদি? 4টা স্যার। কি বলো? একটা স্যার হলো ডোমেইন নেম রেজিস্ট্রেশন, তারপরে হলো ওয়েব ডিজাইনিং করতে হবে, তারপর ওয়েবসাইট পেজটা সার্ভারে রাখতে হবে, আর একটা এসইও করতে হবে। এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও মানে কি ফারিহা? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ফাহিম, এসইও করলে কি হয়? সহজে ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়। হাজার হাজার, কারণ ইন্টারনেটে তো হাজার হাজার তথ্য আছে, হাজার হাজার আইসিটি ক্লাস আছে। স্যার আইআইএস আর একটা কি বললেন স্যার? দুইটা স্যার বললেন না ওয়েবসাইট, একটা মাইক্রোসফটের আইআইএস আর একটা কি? আর একটা তোমার লিনাক্স এর বলবো। লিনাক্স এর হচ্ছে, দাঁড়াও এখনই বলছি। এটা হচ্ছে লিনাক্স এর ওয়েব সার্ভার, তার নাম হচ্ছে তোমার লিনাক্স এর নাম, দাঁড়াও একটু পরে বলছি। লিনাক্স, হ্যাঁ লিনাক্স এর হচ্ছে তোমার এসকিউএল সার্ভার, বুঝতে পারছো? লিনাক্স সার্ভার, ঠিক আছে? ওকে, লিনাক্স সার্ভার। ওকে, তার মানে হোস্ট করার জন্য টাকা লাগে ইন্টারনেটে। মনে করে আচ্ছা, এই যে আমার নাম আমি রাখছি মাসুদ হাসান, এটা তোমার সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আমার নাম থাকে। আমার নামের জন্য প্রতি বছর রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু ডোমেইন নেমের জন্য কিন্তু আমার প্রতি বছর টাকা দিতে হবে। তুমি মনে করো 5 বছর ধরে ডোমেইন নেম কিনে ফেলাইছো, কিন্তু কোনো অ্যাক্টিভিটিস নাই, ওরা মানে একটা নির্দিষ্ট সময় পরে বন্ধ হয়ে যায়। তাই এগুলো চালু রাখার জন্য টাকা দিতে হবে। এবং এই যে ইন্টারনেট আপ করতেছো, সার্ভারে রাখতেছো, এর জন্য টাকা দিতে হবে। বুঝতে পারছি কথাটা? কারণ আবার জায়গা কিনে ওটা আপ করার জন্য জায়গা কিনে, মানে অনেকটা মনে করে বলতে পারো একটা বিশাল রুম, অনেকগুলো একটা আলমারি আছে, অনেকগুলো সেখানে ড্রয়ার আছে। তুমি এক এক ড্রয়ারে তুমি মনে করো জিনিসগুলো রাখো, আর রাখার জন্য বড় সিস্টেম রাখার জন্য ওই যে যারা এটাকে তোমাকে সার্ভিস দিচ্ছে তাদেরকে টাকা দিবে। ভেরি গুড, হয়ে গেল। তাহলে এটা গেল। এবার আসো, হোয়াট ইজ আইপি অ্যাড্রেস? হোয়াট ইজ আইপি অ্যাড্রেস? কি বলো তো বাবা? হোয়াট ইজ আইপি অ্যাড্রেস? আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের ফুল ফর্ম কি? ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ভেরি গুড, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেটে সংযুক্ত প্রত্যেকটি কম্পিউটারে একটা ঠিকানা থাকে। ইন্টারনেটে সংযুক্ত প্রত্যেকটা কম্পিউটার, এমনকি প্রত্যেকটা ওয়েবসাইটের একটা ঠিকানা থাকে, যারা অক্ষর দিয়ে দেওয়া হয়, সরি সংখ্যা দিয়ে দেওয়া হয়, আইপি অ্যাড্রেস সংখ্যা দিয়ে দেওয়া হয়। আমার সাথে বলো, ফারিয়া বলো, ইন্টারনেটে সংযুক্ত প্রত্যেকটি ডিভাইস এবং ওয়েবসাইটের একটি নির্দিষ্ট ঠিকানা থাকে, যা সংখ্যা ব্যবহার করে দেওয়া হয়, একে আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বলা হয়। প্রতিটি আইপি অ্যাড্রেস স্বতন্ত্র বা ইউনিক হয়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমার মোবাইল নাম্বার, সে ফর এক্সাম্পল আমার মোবাইল নাম্বার 017166255, এই নাম্বার কি বাংলাদেশে আর কারো আছে? নো স্যার। না স্যার। তোমার মোবাইল নাম্বার, এই নাম্বার কি আর কারো আছে বাংলাদেশে? নাই স্যার। আইপি অ্যাড্রেস, এটাকে বলা আইপি অ্যাড্রেস। মানে সে ফর এক্সাম্পল আমার যে ল্যাপটপটা আছে না, যে গাড়ির যেরকম নাম্বার আছে, মনে করো চেসিস নাম্বার, গাড়ির নাম্বার, ঠিক এরকম এই ল্যাপটপটারও এই যে ইন্টারনেট এখন কানেক্টেড একটা আইপি অ্যাড্রেস আছে। মানে আমি যদি মনে করো এই মুহূর্তে আমার ল্যাপটপ ব্যবহার করে ফেসবুকে যায়া মনে করো কোনো একটা মন্ত্রীকে যা বললাম করে মেরেলাম, মনে করো হুমকি দিলাম, বা কোনো একটা ডিফেম করার কোনো একটা কাজ করলাম, মানে কোনো ক্রাইম করলাম, সাইবার ক্রাইম করলাম, তুমি কি করলা? ওই হুমকি দিয়ে তুমি চুপ করে ল্যাপটপ বন্ধ করে বসে আসো। তুমি ভাবতেছো যে তোমারও তো পুলিশ ধরতে পারবে না, কারণ তুমি তো ঘরে বসে দিচ্ছ, ল্যাপটপ দিয়ে দিচ্ছ। কিন্তু না, পুলিশ তখন কি করে, ওই কোন আইপি থেকে এই হুমকিটা দেওয়া হয়েছে বা এই কাজটা করছে, সেই আইপি খুঁজে বের করে।
তখন বলতে পারো স্যার এত হাজার হাজার আইপির মধ্যে আবার কিভাবে বের করে এই আইপিটা মনে করো কোন এলাকা, মনে করো এই ক্যান্টনমেন্ট এলাকার মধ্যে কোন রিজনে, এইভাবে বের করে একদম সেই ডিভাইস ওলা ব্যক্তিকে ধরে ফেলবে। বুঝতে পারছি? এই জন্য তুমি চাইলেই কিন্তু কোনো ক্রাইম করতে পারো না। বিদেশে তো নাই, বাংলাদেশে তো এখন অ্যাক্টিভ হচ্ছে আস্তে আস্তে, অনেক বেশি এক্সপার্টিস এখানে কাজ করতেছে। যে আইপি অ্যাড্রেস মানে প্রত্যেকটা ডিভাইস, তোমার মোবাইলের একটা আইপি অ্যাড্রেস আছে, তুমি এটা দিয়ে মনে করো কারোর সাথে কোনো ক্রাইম করলা, পুলিশ ধরে ফেলবে কিন্তু, কারণ তোমার আইপি অ্যাড্রেসটা আইএমইআই অ্যাড্রেসের মতো, আইএমইআই নাম্বারের মতো, যেটা তুমি ইজিলি অ্যাক্সেসেবল। বাস, ওকে, তাহলে বুঝলা আইপি অ্যাড্রেস কি? তাহলে এক কথায় বলো তো, বলো বলো মা। স্যার এটা আইপি অ্যাড্রেসের ডেফিনিশনটা আবার বলবেন? ইংলিশ আর বাংলায় বলবো, বলো। English. IP address is one kind of address which is given by number. ठीक है, माने every website or device connected internet, every device or website connected with internet has a unique address, ठीक है, which is given by number, is known as IP address. बुझते पारছি? And the full form is IP address. The full form IP address is internet protocol address. ইন্টারনেটে সংযুক্ত প্রত্যেকটি ডিভাইসের একটি নির্দিষ্ট অ্যাড্রেস থাকে, এই অ্যাড্রেসটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। ঠিক আছে, মনে থাকবে? এবার স্যার মনে থাকবে। আইপি অ্যাড্রেস যাতে মনে করো একই অ্যাড্রেস দুইটা না হয়ে যায়, এটার জন্য তো নিশ্চয়ই কোন একটা সংস্থা কাজ করে, কোন একটা অর্গানাইজেশন কাজ করে। সেই অর্গানাইজেশন নাম কেউ বলতে পারবা? আইপি অ্যাড্রেস নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কি? আয়ানা, IANA, কি নাম বলো তো? IANA, ইন্টারনেট তোমার ইন্টারনেট অ্যাসাইন নেমস এন্ড নাম্বারস, ইন্টারনেট অ্যাসাইন নেমস এন্ড নাম্বারস, ইন্টারনেট অ্যাসাইন নেমস এন্ড নাম্বারস। আইপি অ্যাড্রেস নিয়ন্ত্রণ করে কে? আইপি অ্যাড্রেস নিয়ন্ত্রণ করে কে? আয়ানা, সংস্থার নাম হচ্ছে আয়ানা। আইপি অ্যাড্রেস আয়ানা, IANA। এই আইপি অ্যাড্রেস নিয়ন্ত্রণ করে যে সংস্থা, তার নাম হচ্ছে আয়ানা। আইপি অ্যাড্রেস নিয়ন্ত্রণ করে যে সংস্থা, তার নাম কি? আয়ানা। মনে থাকবে? সবার মনে থাকবে? মনে থাকবে? আয়ানার ফুল ফর্ম কি? ইন্টারনেট অ্যাসাইন নিউজ এন্ড নেটওয়ার্ক। Names and numbers. Internet assign names and numbers. Internet assign names and numbers. কি বলো তো? Internet assign names and numbers. এটা হচ্ছে তোমার এই আইপি অ্যাড্রেস নিয়ন্ত্রণ করে। বর্তমানে ব্যবহৃত আইপি অ্যাড্রেসের ভার্সনটা হচ্ছে IPv4। কি বলছি বলো তো? IPv4 মানে ইন্টারনেট, IPv4 এর ফুল ফর্ম ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। IPv4 এর ফুল ফর্ম কি? Internet protocol version 4. IPv4 এর কি হচ্ছে? ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। আর আরেকটা আছে IPv6, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। মনে থাকবে? ক্লিয়ার? IPv4 এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 আর IPv6 হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। IPv4 32 বিট, কত বিট? 32 বিট। আর IPv6 হচ্ছে তোমার IPv4 হচ্ছে 32 বিট, লেখা রাখো। আর IPv6 হচ্ছে 128 বিট, রাইট? IPv6 হচ্ছে 128 বিট, 128 128 IPv4 32 বিট, মানে 4টা অক্টেট, 4 অক্টেভ বলি আর কি, মানে অক্টেট যেটা বাংলায় বলে আর কি, অক্টেট, 4 অক্টেট। IPv4 অক্টেট 32। আমার সাথে মেহেদি বলো, IPv4 32 বিট, IPv4 32 বিট,
IPv6 128 বিট, IPv6 128 বিট, IPv4 32 বিট, মানে IPv4 হলো 32 বিট, মানে হচ্ছে 4 অক্টেট। হ্যাঁ, আর তোমার কি করে IPv6 হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 128 বিট। ফারিহা, ওটা কি স্যার 6 অক্টেট হবে? না না, ওটা 100, ওটা হলো 128 কে 8 দ্বারা ভাগ করে কত হয়? 16 অক্টেট, 16 অক্টেট। ওকে, 16 অক্টেট। আচ্ছা, এবার একটি আইপি অ্যাড্রেস তোমার মনে করো যে কয়ভাবে, মানে তোমার, আমি যদি তোমাকে এভাবে বলি, খেয়াল করে দেখো, 203 ডট তোমার মনে করো 91 ডট তোমার মনে করো 139 ডট সে ফর এক্সাম্পল মনে করো 2 মনে করো এইটা, ঠিক আছে? এইটাকে তুমি যদি তোমার অক্টেট দিয়ে, মানে এটা হচ্ছে তুমি ডেসিমালে প্রকাশ করতে পারো, ডেসিমাল, তারপর আরেকটা হচ্ছে বাইনারি, অর্থাৎ এটার জন্য যে বাইনারি মান সেটা, আবার এটাকে হেক্সাডেসিমালে প্রকাশ করতে পারো, ডেসিমাল, বাইনারি এবং হেক্সাডেসিমালে প্রকাশ করতে পারো। এটাকে বলা হচ্ছে তোমার, এই যে দেখো, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, 4টা অক্টেট। এখানে কয়টা অক্টেট? এই যে ডট গুলো, প্রত্যেকটা অক্টেট ডট দিয়ে পৃথক করো। 203 ডট 192 মনে করো 91 ডট, ওই যেটা একটা, দুইটা, তিনটা, 4টা অক্টেট। বুঝতে পারছি? জি স্যার। আমি একটু একটা জিনিস কাজ করি, মনে করো আইপি অ্যাড্রেস অফ ফেসবুক। স্যার এখানে তো 4টা আছে IPv4 এর জন্য, তাহলে যখন IPv6 হয়ে যাবে তখন তাহলে স্যার 16টা হবে? 16টা হবে। আচ্ছা, তাহলে তো অনেক বড় স্যার। আমি একটা জিনিস সার্চ দিলাম, গুগলে সার্চ দিলাম যে আইপি অ্যাড্রেস অফ ফেসবুক। ফেসবুকের আইপি অ্যাড্রেস বলছে 69.63.118.15। আমি এটা কপি করলাম, কপি করে এই যে এখানে দেখো নাম্বার দিয়ে সার্চ দিলাম, তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। দেখো নাম্বার দিয়ে সার্চ দিলাম, দেখি কি আসে। ইন্টারনেট অনেক স্লো আমার, ব্রাউজার হচ্ছে না। আচ্ছা, আইপি অ্যাড্রেস, ওকে, এটাতে সার্চ করছি। ওকে, মানে এই নাম্বার দিয়ে সার্চ দিলেও দাঁড়াও, মানে এটা হচ্ছে যে ফেসবুকের আইপি অ্যাড্রেস, এটা সার্চ দিলেও আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ দিলেও তুমি নাম্বার এই যে পায়, দেখছো যে facebook.com, এই যে পায় গেল, উপরে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ঠিক আছে? অর্থাৎ এইভাবে তোমার একটু বুঝায় বলি, আমার মোবাইল নাম্বার আছে, মাহাদির মোবাইল নাম্বার আছে, আফসার মোবাইল নাম্বার আছে, সিফাত সাবিকের মোবাইল নাম্বার আছে, অনেকের মোবাইল নাম্বার এখানে আছে। এখন আমি একটা মানুষ, কতজনের নাম, মানে নাম্বার মুখস্থ রাখতে পারে? নাম্বার মুখস্থ রাখার চেয়ে নাম মুখস্থ রাখা ইজি। নাম হচ্ছে সিফাত, নাম হাফসা, নাম আফিয়া, নাম মনে করো যে ইফাত, এরকম নাম মনে রাখবে। এটাকে বলা হচ্ছে ডোমেইন নেম। মানে ওই নাম্বারটাই যখন তুমি অক্ষর দিয়ে লিখবা, সে ফর এক্সাম্পল মাসুদ হাসান অক্ষর দিয়ে লিখতেছো, কিন্তু মনে করো মাসুদ হাসানের রোল মনে করো 108, ওকে, তাহলে এটা সংখ্যা দিয়ে, মানে 108 কে ডেকে দেন, তার মানে মাসুদ হাসানকে ডেকে দেন। সে ফর এক্সাম্পল কলেজে মনে করো আমার আইডি মনে করো 108। আমি কি বুঝাতে পারছি কথাটা? এবার তোমরা কি বুঝছো আমার কথাটা? জি স্যার। ওকে, এখন একটি আইপি অ্যাড্রেসের এই যে 4টা অংশ, 4টা অংশের মধ্যে প্রথম 2টা অংশ আর পরের 2টা অংশ সবাই লিখে নাও। প্রথম 2টা অংশের নাম হচ্ছে তোমার নেটওয়ার্ক আইডি, নেটওয়ার্ক আইডি। প্রথম 2টা অক্ষরের নাম নেটওয়ার্ক আইডি,
প্রথম দুটো অক্টেটের নাম নেটওয়ার্ক আইডি আর পরের দুটো অক্টেটের নাম হচ্ছে হোস্ট আইডি। হোস্ট আইডি মনে থাকবে, চারটা অক্টেটের প্রথম দুইটা অক্টেটের নাম নেটওয়ার্ক আইডি, পরের দুটো অক্টেটের নাম হোস্ট আইডি। মনে থাকবে, এমসিকিউ আসবে। জি স্যার। বুঝতে পারছি? জি স্যার। এক্সাম্পল দিয়ে বোঝাই। মনে করো আমার মোবাইল নাম্বার হচ্ছে 0171663275555। তাহলে এই যে 01716 এটা দিয়ে বোঝায় গ্রামীণ ফোন, এটা দিয়ে বোঝায় গ্রামীণ ফোন, আর এটা হচ্ছে আমার নাম্বার, নাকি বলো? এটা তাই বোঝাচ্ছে না? জি স্যার। মনে করো আমার আরেকটা নাম্বার 01675345286, তার মানে এটা দিয়ে বোঝাচ্ছে এটা এয়ারটেল বা রবি, আর এটা দিয়ে বোঝাচ্ছে আমার নাম্বার। তাহলে প্রথম অংশটুকু দিয়ে কোম্পানির নাম বোঝায়, দ্বিতীয় অংশটুকু দিয়ে ওই লোকটার নাম্বার বোঝায়। সবাইকে আমার কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে আইপি অ্যাড্রেসের প্রথম দুইটা অক্টেট কি? জি স্যার। ইমেল নেটওয়ার্ক আইডি স্যার। পরের দুইটা অক্টেট কি? ওটা হলো স্যার হোস্ট আইডি। আচ্ছা, 32 বিট কেন বললাম? এই যে 203 কে, তারপরে তোমার মনে করো এই 91 কে, 193, এগুলোকে তুমি যদি বাইনারিতে কনভার্ট করো দেখবে এগুলো সব মিলে মনে করো 32 বিটের হবে। বুঝতে পারছি কথাটা? ক্লিয়ার? জি স্যার। এটা মানে হচ্ছে এটা। আচ্ছা, এটাকে তোমার ই দিয়েও দেওয়া যায় একটা আইপি অ্যাড্রেস কে। তাহলে একটা IPv4 কত বিট? 4 বিট স্যার। 4 বিট। 32 বিট না? 32 বিট স্যার। IPv4 32 বিট আর 32 মানে 4টা অক্টেট। এই 4টা অক্টেটের প্রথম দুটো অক্টেটের নাম কি? নেটওয়ার্ক আইডি স্যার। নেটওয়ার্ক আইডি। পরের দুটো অক্টেটের নাম কি? হোস্ট আইডি। ভেরি গুড। একটা আইপি অ্যাড্রেসকে কয় ভাবে প্রকাশ করা যায়? 3 ভাবে স্যার, ডেসিমাল, বাইনারি আর হেক্সাডেসিমাল। ডটেড ডেসিমাল, বাইনারি, তারপরে হেক্সাডেসিমাল। মানে ওই যে বাইনারি হেক্সাডেসিমাল। ডটেড ডেসিমাল মানে ডট থাকবে, কিন্তু এটা যদি হেক্সাডেসিমাল দিতা, সে ফর एग्जांपल এটার মানে হচ্ছে সিবি, 203 মানে সিবি মনে করো, ডট 5বি, ডট মনে করো যে 8বি, ডট হচ্ছে তোমার মনে করো 2। অক্টাল হলে আবার কোলন ব্যবহার করা হয়, মানে হেক্সাডেসিমাল হলে কোলন ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হবে? কোলন। মনে থাকবে? মাদি বুঝছো আমার কথাটা? জি স্যার বুঝেছি, হেক্সাডেসিমাল হলে কোলন ব্যবহার করা হবে। আচ্ছা, তাহলে আইপি অ্যাড্রেসের মূলত একটি আইপি অ্যাড্রেসের কয়টি অংশ? 2টি অংশ স্যার। কি কি? একটা নেটওয়ার্ক আইডি আর একটা হোস্ট আইডি। নেটওয়ার্ক আইডি। ভেরি গুড। একটি আইপি অ্যাড্রেস মূলত কয়টি কাজ করে? খাতায় লেখো। একটি আইপি অ্যাড্রেস মূলত কয়টি কাজ করে? মাদি, একটি আইপি অ্যাড্রেস মূলত কয়টি কাজ করে? জি স্যার লিখছি। লেখো, একটি আইপি অ্যাড্রেস মূলত দুটি কাজ করে। an IP address mainly তোমার মনে করো যেটা করে দুইটা কাজ করে। নাম্বার 1, হোস্ট বা নেটওয়ার্ক ইন্টারফেস খুঁজে বের করে যাতে ব্যবহারকারী অন্য সার্ভারের সাথে কানেক্ট হতে পারে। হোস্ট বা নেটওয়ার্ক ইন্টারফেস, নাম্বার 1, হোস্ট বা নেটওয়ার্ক ইন্টারফেস খুঁজে বের করে হোস্ট বা নেটওয়ার্ক ইন্টারফেস খুঁজে বের করে যাতে ব্যবহারকারী অন্য সার্ভারের সাথে কানেক্ট হতে পারে। একটি আইপি অ্যাড্রেস মূলত দুটি কাজ করে। নাম্বার 1, হোস্ট বা নেটওয়ার্ক ইন্টারফেস খুঁজে বের করে যাতে ব্যবহারকারী অন্য সার্ভারের সাথে কানেক্ট হতে পারে। যাতে ব্যবহারকারী অন্য সার্ভারের সাথে কানেক্ট হতে পারে। লিখছো? জি স্যার। মারিয়া কি লিখছো বলো তো একটু? স্যার হোস্ট, স্যার ইংলিশে বলবো? বাংলায় বলো। স্যার হোস্ট অথবা নেটওয়ার্ক ইন্টারফেসকে খুঁজে বের করে যাতে ইউজার হচ্ছে অন্য সার্ভারের সাথে কানেক্ট করতে পারে। ভেরি গুড। নাম্বার 2 হচ্ছে নেটওয়ার্ক ব্যবহারকারীর অবস্থান চিহ্নিত করা। তাহলে বুঝতে পারছো তো, যে আমি বলছিলাম আইপি অ্যাড্রেস দিয়ে মানুষের লোকেশন বের করা যায়। সে ফর एग्जांपल আমার মোবাইলটা যদি চুরি হয়ে যায়,
IMEI নাম্বার দিয়ে মনে করো আমি তাকে তার লোকেশন ফাইন্ড আউট করতে পারবো, এবং তা কিন্তু করছিও আমি, ঠিক আছে, তা কিন্তু আমি করেছি। মানে কিভাবে আমার মোবাইলটা মনে করো যে হারায় গেছিল, ছিনতাই হয়েছিল, ঠিক আছে, আমি সেটা সত্যি সত্যি স্যার, সত্যি 2018 সালে আমার গ্যালাক্সি G7 মানে J7 নামে প্রাইম নামে একটা মোবাইল ফোন ছিল, এটা সিএনজি থেকে টান দেওয়া হয়, নিয়ে চলে যায় উত্তরা জসীমউদ্দিন থেকে। আমি পরে 1.5 বছর পরে এটাকে খুঁজে পাইছি মানে পুলিশ দিয়ে আর কি কক্সবাজারের কোন একটা গ্রাম থেকে মনে করে এটা খুঁজে পরে আসছে, ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার। স্যার আমার প্রশ্ন হচ্ছে স্যার 1.5 বছর কেন লাগবে? অনেক তাড়াতাড়ি তো খুঁজে বের করা সম্ভব তাইলে। ভেরি গুড। কে বলছো এটা? স্যার রাফিউ স্যার। রাফিউ, ব্যাপারটা হচ্ছে এরকম, তোমার মোবাইলটা যখন ছিনতাই হয়ে যায় তখন ওই ছিনতাইকারী জানে যে প্রথম 2-3 দিন তুমি বিশাল সার্চ করবে। মনে করো প্রথম 2 দিন তোমার মোবাইলের চিন্তায় ঘুম আসবে না, মোবাইলের মধ্যে নাম্বার আছে, ছবি আছে, ভিডিও আছে, কত কিছু আছে, এটার চিন্তায় ঘুম আসবে না, সারাদিন কান্নাকাটি করবো মোবাইলের জন্য। তারপরে 2 দিনের জায়গায় 3 দিন, প্রথম 2-3 দিন তো 3-4 বার থানার মধ্যে যাইবা, যে পুলিশকে মনে করে একে ফোন দিবা, ওকে ফোন দিবা, যত পুলিশ সবাইকে কাজে লাগে, বাস হইলো। তাই কি করে ওই যা দেখবা যে চিন্তাই করে সে আস্তে করে সুইচ অফ করে ফেলে। সুইচ অফ করে ফেললে এইটার লোকেশন ট্র্যাক করা যায় না, বুঝতে পারছি কথাটা? এবং ওই চিন্তাকারী কি করে একটা জায়গায় রেখে দেয়, যা আগামী 3 মাস এটা ধরবে না। নর্মালি যেটা হয়, মানুষ একটা মোবাইল যখন হারিয়ে যায় খুব কান্নাকাটি করে, 2 দিন পরে যখন নতুন একটা মোবাইল ফোন কিনে আস্তে আস্তে ওই মোবাইল ফোনের কথা ভুলে যায়, বুঝলেন এই কথাটা? তো পুলিশ কি করে, প্রথম 1 সপ্তাহে ট্র্যাকিং এ দেয়, দেখেন তো এই আইপি লোকেশন কোথায় আছে, বলে যে এটা ইউজ হচ্ছে না, বন্ধ এখন, আবার দেয় বন্ধ। বাংলাদেশে তো হাজার হাজার ঘটনা ঘটে, পুলিশ তো মনে করে তোমার মোবাইল নিয়ে শুধু তোমার ঘটনা নিয়ে বসে নাই, সে 1-2 বার ট্রাই করে দেখে বন্ধ, পরে আর ট্রাই করে, হইলো ব্যাপারটা কাহিনী এরকম। তো সাধারণত 3 মাস পরে আর কেউ ট্রাই করে, তখন কি করে ওরা কি করে 3 মাস পরে মোবাইলটা খুলে তখন অন্যজনের কাছে বিক্রি করে দেয়, পরে আর কেউ ট্রাই করে। নরমালি 3-4 মাস 5-6 মাস পরে কেউ ট্রাই করে। অথবা তুমি যদি এই সেটটা থেকে চুরি হয়ে গেল, ইন্ডিয়ায় মনে করো কেউ ব্যবহার করতেছে, সো ইন্ডিয়ায় তোমার IMEI নাম্বার তুমি ইন্ডিয়া থেকে ধরবা কেমন? তো পাবা না তো, মনে করো ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, তাহলে আমারটা যেটা হয়েছে, আমার যেহেতু মোটামুটি তখন পুলিশের সাথে কানেকশন ছিল, এখনো আছে মনে করো, ওই পরিচিত জনের, কারণ সবার জন্য তো কাজ করবেন, কারণ আমার জন্য হয়তো মনে করো আমি আবার তাকে বলছি যেটা আবার ট্র্যাকিং এ দেন, আবার ট্র্যাকিং 1 বছর, প্রথমে মনে করো 2-3 বছর মানে এই 3-4 মাসের মধ্যে কোনো ট্র্যাকিং নাই, অর্থাৎ প্রথম 1 মাসের মধ্যে 2-3 বার দিয়েছিলাম, বলে যে বন্ধ, লোকেশন পাওয়া যাচ্ছে না, তারপরে আর দেই নাই। তারপরে 1 বছর পরে হঠাৎ করে আমি আবার দিলাম যে দেখেন তো আমার IMEI নাম্বারটা কি অবস্থা। ও দেখলো যে আরে এ তো মনে করো কক্সবাজারে ওপেন মানে কি বলে যেটা মানে কেউ না কেউ ব্যবহার করতেছে। তখন মনে করো ওই IMEI নাম্বারে কোন মোবাইল নাম্বারটা ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু পুলিশ বের করতে পারে, মানে এই IMEI নাম্বারে এটারে বলে মনে করো কল রেকর্ড, এই IMEI নাম্বারে এই মোবাইল নাম্বারটা ব্যবহার করা হচ্ছে। এবার কি করে পুলিশ ওই নম্বরে ফোন দেয় যে আসসালামু আলাইকুম, আপনি কে বলছেন? যে আপনি আপনার যে হ্যান্ডসেটটা ব্যবহার হচ্ছে, এই হ্যান্ডসেটটা হচ্ছে আজ থেকে অমুক দিন আগে ছিনতাই হয়েছিল, এটা ছিনতাই মানে মোবাইল ফোন, আপনি আমাকে অতি সত্তর থানায় আসুন। তো লোক ভালো হইলে সে তাদের সামনে চলে আসে, এসে কান্নাকাটি, আমি তো মোবাইলটা কিনছি একজনের কাছ থেকে, রাস্তায় মানে একজনের অপরিচিত মানুষের কাছে কিনছি। তো বলছে কিনে না যাই করেন, মোবাইল ফোন দিতে হবে, তখন মনে হয় আদারওয়াইজ আপনাকে আমরা অ্যারেস্ট করবো যে আপনি এটা নিচ্ছেন। তখন কি করে পুলিশকে দিয়ে দেয়, বাস, কারণ এটা তো চিঠির এগেইনস্টে থাকে। এইটা এই কারণে যেটা শিখলা, কখনোই কোনো পুরান মোবাইল ফোন অপরিচিত ব্যক্তির কাছ থেকে কিনবা না। মনে করো অপরিচিত ব্যক্তি রাস্তায় 50,000 টাকার মোবাইল ফোন তোমার বলে 5,000 টাকা দিয়ে দেন, তুমি 5,000 টাকা দিয়ে কিনে ফেললা, কি লাভ তোমার, কি খুশি তুমি? তুমি দেখবা যে মনে করো যে যদি এরকম ব্যক্তি হয় 2 মাস পরে তোমার কাছে ফোন আসবে যে ফোনটা আমার, আদারওয়াইজ মনে করো আপনার খবর আছে। বুঝতে পারছি কথাটা? ক্লিয়ার? জি স্যার। এটা হচ্ছে ডিপেন্ড করে পুলিশের উপর। আমি একটা প্র্যাকটিক্যাল एग्जांपल বলি, সরি টু সে, আমার রাজু কলেজের খুব প্রিয় একজন স্টুডেন্ট মনে করি, এবং খুব ভালো ছাত্র, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে বর্তমানে ডাকসুরও সদস্য, ঠিক আছে। তো সে একটা আইফোন 7 কিনছিল তখন উত্তরার রাজলক্ষ্মী সুপার মার্কেট থেকে, মানে একদম প্যাকেট থেকে সহজ ছিল সব, ঠিক আছে। তো ওইখান থেকে মানে মোবাইল কিনছে। এখন ও আমার ভাগ্নেকে পড়াইতো, আমার মানে আমারই ছাত্র পরে আমার ভাগ্নেকে পড়াই। একদিন পুলিশ আমাকে ফোন দিল, স্যার আসসালামু আলাইকুম, আপনি কোথা থেকে বলছেন?
তাই বললাম কেন, কি হয়েছে? বলে স্যার আমি অমুক থানা থেকে অমুক বলছি। তাই বললাম ঠিক আছে, অসুবিধা নেই, আপনি আমাকে খুলে বলতে পারেন কি ঘটনা। স্যার এই লাস্টে এত নাম্বার বা এই নাম্বারটা দিয়ে আপনার সাথে 2 দিন আগে কথা বলা হয়েছে, এই নাম্বারটা কার? তো আমি বললাম 2 দিন আগে নাম্বারটা দেখি। নাম্বারটা দেখে আমার স্টুডেন্ট সেজানের মনে করো, আমি তারে ফোন দিলাম, কিরে সেজন কি হয়েছে? মানে এরপর আবার পুলিশকে ফোন দিলাম। কিন্তু আমার মানে ভালো একটা ছাত্র, মানে ছেলে ভালো, তারপরে মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আবার পলিটিক্স করে। তাহলে কি হয়েছে? বলে স্যার এটা তো ছিনতাই মোবাইল, যে মোবাইলটা চালাচ্ছেন ছিনতাই মোবাইল। তখন আমি বললাম যে ওকে আমার পরিচয় দেওয়ার পরে আমি তারা বললাম যে এক কাজ করেন, ওকে আমি আপনার কাছে পাঠাবো, কিন্তু ওকে কোনো হ্যারাসমেন্ট মানে করা দরকার নেই। ওকে জিজ্ঞেস করলাম, ও বলে স্যার আমি মোবাইলটা কয়েকদিন আগে কিনছি স্যার, আমার কাছে মানি রিসিট আছে স্যার। ঠিক আছে, মানি রিসিট দেওয়া সে কিনছে, তো ফাইন। আর মানি রিসিট থাকলে কি হইব? মানে পরে যেটা হয়েছে যে মোবাইল পরে দিয়ে দিতে হয়েছে। এই জন্য অল্প দামে কখনো কোনো ইলেকট্রনিক ডিভাইস কিনবা না। তুমি যদি না কিনো তাহলে চুরি থেকে কিন্তু অনেকটা বেঁচে যাবে। তোমার ডিভাইসটা চোর যদি বুঝতে পারে বিক্রি করা যায় না, তখন সে চুরি করবে। তো ম্যাক্সিমাম যেটা হয়, ওই যে বাংলাদেশে তো পরিচিত না থাকতে কেউ আর এটা খুঁজে দেয় না। মানে তোমার মোবাইল হারাইলে পুলিশ হয়তো এটা জিডি করবে ঠিকই, অনেক ক্ষেত্রে তারা খাটবে, অনেক ক্ষেত্রে খাটবে না। খাটে হয়তো, কিন্তু কয়বার খাটবে তোমার জন্য, এটাই ঘটনা ঘটে। বুঝতে পারছি কথাটা? জি স্যার। আইপি অ্যাড্রেস দিয়ে ব্যবহারকারীর অবস্থান চিহ্নিত করা যায়। আইপি অ্যাড্রেস দিয়ে কয়টা কাজ করে? স্যার 2টা কাজ করে। কি? স্যার একটা হলো নেটওয়ার্ক বা হোস্ট ইন্টারনেট ইন্টারফেস, যেটা ওটা খুঁজে বের করে যেন ব্যবহারকারী সার্ভারের সাথে যুক্ত হতে পারে, আর একটা ব্যবহারকারীর যে নেটওয়ার্ক ব্যবহারকারী তার অবস্থানটা চিহ্নিত করে। এইবার আরেকটা ঘটনা বলি। ফারিয়া আসিস? জি স্যার। তোদের কি ক্লাস আছে? আর একটু পরে আবার? না স্যার আমার নেই। আচ্ছা আমি ক্লাস নিচ্ছি, তোমরা 10 মিনিট ওয়েট করো। ওকে ফারিয়া, প্রথম দিকে যখন মোবাইল ফোন আসছিল, আমার মোবাইল ফোনটাই নাম্বার ছিল 01716632755। আমারটা ছিল হচ্ছে 9 ডিজিটের নাম্বার। মনে আছে তোমাদের প্রথম দিকে মোবাইল ফোনের নাম্বার এরকম 9 ডিজিট ছিল? মনে নাই স্যার। স্যার মনে আছে স্যার, পরে 15 কিংবা এরকম কিছু যোগ করা হয়েছিল। আমি 10টা দেখেছি স্যার, 10টা আমার ঠিক মনে আছে। মনে করো 0171 0172 0173 0175 5 মানে 6 7 এরকম করে মনে করে বাস। কারণ কি গ্রাহক সংখ্যা বেড়ে গেলে তোমার মনে করো তখন ওই যে সবাই তো নিশ্চয়ই ম্যাথমেটিক্স এর পারমিটেশন কম্বিনেশন করছে, যে বিন্যাস সমাবেশ যেটাকে বলা হয়, যে কয়ভাবে মনে করে এটা কাজ করা যায়। সো 10 ডিজিটকে কতভাবে সাজানো যায়, 11 ডিজিটকে কতভাবে সাজানো যায়, এরকম ডিজিট মনে করে আস্তে 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 তোমার মনে করে এই জন্য দেখবা যে পরে 716 এর পরে আবার আরেকটা মনে করে ডিজিট বসানো হচ্ছে। এখন 11 ডিজিটের নাম্বার। কয়েকদিন পরে যখন দেখবে গ্রামীণ ফোন আর নাম্বার দিতে পারতেছে না, ইউনিট নাম্বার, তখন কি করে আবার আরেকটা ডিজিট বাড়ায় দিবে। তখন দেখবে 12 ডিজিটের নাম্বার হয়ে যাবে, তারপর 13 ডিজিটের নাম্বার হয়ে যাবে। ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ দ্য গ্রাহক। বুঝতে পারছো কথাটা? ক্লিয়ার? জি স্যার। তো আইপি অ্যাড্রেস প্রথমে যখন করা হয়েছিল, এটা দিয়ে প্রায় 430 কোটি তুমি নাম্বার বরাদ্দ করা যায়। 430 কোটি, 430 কোটি মানে 430 কোটি। এটাকে বলা হচ্ছে তোমার 4.3 বিলিয়ন, মানে মনে করো 4.3 বিলিয়ন ওয়েব ঠিকানা বরাদ্দ করা যায়। IPv4 দিয়ে কত কোটি নাম্বার দেওয়া যায়? 4.3 বিলিয়ন। 4.3 বিলিয়ন আর 430 কোটি। এখন খেয়াল করে দাও, পৃথিবীতে মানুষ আছে কত কোটি? ভাইয়া, পৃথিবীতে মানুষ আছে কত কোটি? 700 কোটি মতো স্যার। 700 কোটি, মানে 600 কোটি কতদিন আগে ছিল, এখন 700 কোটির মতো। এই 100 কোটি তো ইন্ডিয়াতে, 100 কোটি তো পুরো একটা ইন্ডিয়াতে মনে করে 100 কোটির বেশি স্যার, ইন্ডিয়ার 120 কোটি না কত এরকম। তাহলে আর চায়নাতে ওরা স্যার 150 আশপাশ। 150 আশপাশ। তার মানে 200 কোটি তো, 300 কোটি তো এশিয়া মহাদেশে আছে, বাকি মনে করে আরো 200 কোটি বা 300 কোটি, মোট কথা এখন 700 কোটির মতো মানুষ। তো IPv4 প্রথম যখন চিন্তা করছে যে 430 কোটি ডিভাইস তো মানুষের থাকবে না, থাকার কথা ছিল না, কারণ সবাই তো মনে করে ডিভাইস ইউজ করবে না। তারা তো প্রথম দিকে জানতো না যে ফারিয়ারও মোবাইল থাকবে ক্লাস 12-এ, এটা তারা ভাবতো না। তারা ভাবতো যে শুধুমাত্র ফারিয়ার আব্বার একটা মোবাইল ফোন থাকবে, আম্মারও নাও থাকতে পারে। বুঝতে পারছি কথাটা? রাইট? জি স্যার। এখন আমি মাসুদ হাসান, আমার নিজের মোবাইল ফোন 4টা। কয়টা বলো তো? 4টা স্যার। 4টা। নিজের মোবাইল ফোন 4টা, মানে একটা ট্যাব আর একটা মোবাইল ফোন আর একটা মনে করো যে মোবাইল, এগুলো হয়তো ব্যবহার করা হচ্ছে 4টা। এর মধ্যে আবার ল্যাপটপ মনে করো 2টা, কম্পিউটার 1টা,
একটা স্মার্ট টিভি মনে করো, তো মাউন্ট ভাইয়ের মোবাইল ফোন আছে 2টা। আচ্ছা আমার মোবাইল ফোন আমি খেয়াল করে দেখি আমার বাসাতে মোট 10টা হলো স্যার। আমার কথা চিন্তা করো, আমি মাসুদ হাসান, আমার ডিভাইস মোবাইল 4টা, ল্যাপটপ 2টা, মনে করো 6টা। টিভিতে একটা স্মার্ট টিভি, যেখানে আইপি অ্যাড্রেস আছে, এটা মনে করো যে 7টা। আচ্ছা আমি একাই যদি 7টা আইপি অ্যাড্রেস ইউজ করি, তাহলে পৃথিবীর প্রতি মানে এরকম মানুষ আছে না, 100 কোটি মানুষ আছে না, যাদের মনে করো 2টা করে ডিভাইস থাকতে পারে না? জি স্যার, অহরহ। তোমাদেরই তো অনেকেরই তো 2টা করে ডিভাইস আছে না? 2টা করে ডিভাইস। জি স্যার। বাংলাদেশে যেমন একটা মানুষের একটা মোবাইল ছিল না, এখন অনেকেরই মনে করো 2টা করে ডিভাইস আছে। তাইলে দেখলো, যারা চিন্তা করে দেখলো, এই 430 কোটি আইপি অ্যাড্রেস কয়দিনের মধ্যে শেষ হয়েছে। বুঝতে পারছে কথাটা? জি স্যার। এরপরে তারা চিন্তা করলো যে IPv6 আসবে, সেটা দিয়া তোমার 430 ট্রিলিয়ন ওয়েবসাইট বরাদ্দ দেওয়া হবে। 340 ট্রিলিয়ন মানে কয়েক হাজার কোটি আর কি, কয়েক হাজার কোটি তোমার মনে করো যে ওয়েবসাইটের মানে আইপি অ্যাড্রেস দেওয়া যাবে IPv6। এটা দিয়ে আর শেষ হইব না, মানে রাজার মানে মনে করে বলতে রাজার খাদ্য ভান্ডারের মতো মনে করে সারা জীবন খাইলেও শেষ হইব। সারা জীবন প্রতিটা মানুষ যদি 20টা করে মোবাইল ফোন ইউজ করে, তারপরেও আইপি অ্যাড্রেস শেষ হইব। আমি কি বুঝাইতে পারছি কথাটা? স্যার এটা হলো IPv6 এর অ্যালোকেটেড। IPv6 তাহলে স্যার IPv4 এ যারা অ্যালোকেটেড ছিল তারাও কি এখানে আসবে না, তারা ওখানে থেকে যাবে? পরে বরাদ্দ হয়ে যাবে। আগে যাদের মোবাইল ফোন নাম্বার, গ্রামীণ ফোন নাম্বার যাদের 017 ছিল, তারা কি এখনো 017 এ আছে নাকি 071 সাবজেক্ট একই আছে স্যার? নাম্বারটা ওই যে একটা যোগ হয় না? জি স্যার, ওটা যোগ হয়ে সাসপেন্ড হয়ে গেছে। এক্স্যাক্টলি। তারা বলে যে আপনি আগে গ্রামীণ ফোন 017 এর জায়গায় এখন 017 প্রেস করতে, 71 প্রেস করতে হবে। তারা এটা বলে দিত, বুঝলেন কথাটা? রাইট? জি স্যার, আগে ফোন করলে বলতো যে এরকম 1 যোগ করে তারপর ডায়াল করুন, এরকম কিছু একটা। তাহলে এবার তোমার একটা লাইন পড়বো, আমি তোমরা সবাই শুনো। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসের 4র্থ নাম্বার সংস্করণ মানে IPv4 এ কিছু সীমাবদ্ধতা রয়েছে। IPv4 এ কেবলমাত্র 4.3 বিলিয়ন বা 430 কোটি ওয়েব ঠিকানা বরাদ্দ দেওয়া সম্ভব। IPv4 সিস্টেম যখন বানানো হয়েছিল, তখন হয়তো এটা ধারণা করা হয়নি যে বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা এতটা বেড়ে যাবে। মানে একটা জিনিস, এটা তো ইন্টারনেট একটা প্রোডাক্ট, এটা যখন প্রথম দিকে বাইর করছিল, মানুষ কি বুঝতে পারে যে এটা হিট হয়ে যাইব, সারা বিশ্বের এক সময় মানুষের অপ্রয়োজনীয় জিনিস হয়ে যাবে, মানে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হবে এটা? কেউ কি ধারণা করতে পারছিল? না স্যার, কেউ ধারণা করতে পারেনি। কিন্তু একটা সময় দেখা গেল যেটা মানুষের সবচেয়ে প্রয়োজনীয় বস্তুতে রূপান্তরিত হয়েছে। ফেসবুক যখন মানুষ মনে করো এই মার্ক জাকারবার্গ, জুম এটার উৎকৃষ্ট উদাহরণ স্যার। জুম একটা উৎকৃষ্ট উদাহরণ, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম। তো এটা ধারণা করা হয়নি যে বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এতটা বেড়ে যাবে, বা এক ব্যক্তির কাছে 3-4টা নেটওয়ার্ক ডিভাইস থাকে, যে কথাটা বললাম। আজকের দিনে IPv4 অ্যাড্রেস লিমিট 4 বিলিয়ন বা একদম শেষ হয়ে গিয়েছে। এই জন্য IPv6 নামক 128 বিটের একটি অ্যাড্রেসিং সিস্টেম নতুন সংস্করণ তৈরি করা হয়েছে। এই ব্যবস্থায় 340 ট্রিলিয়ন ওয়েব ঠিকানা বরাদ্দ করা যায়। ট্রিলিয়ন ওয়েব ঠিকানা বরাদ্দ করা দেওয়া সম্ভব হবে। প্রত্যেকটি মানুষের কাছে যদি কয়েক লাখ ডিভাইসও থাকে, তার মানে হচ্ছে প্রত্যেকটি মানুষের কাছে যদি কয়েক লাখ ডিভাইসও থাকে, একটা দুইটা না, কয়েক লাখও যদি থাকে, তবু এই ইউনিক অ্যাড্রেস ব্যবহার করে শেষ করা সম্ভব হবে না। বর্তমানে IPv4 এর স্থানে IPv6 প্রতিস্থাপিত হচ্ছে। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? জি স্যার, বুঝেছি। ফারিয়া বুঝছো? জি স্যার। আমিনা বুঝছো? জি স্যার। থ্যাংক ইউ। বাস, তাহলে সার্ভার আর স্যার মেইন সার্ভারের মেইন পার্থক্যটা কি বলেছিলেন? এবার আসো সার্ভার বলি। সবাই খাতায় লেখো, সার্ভার কাকে বলে? সার্ভার মাদি, আমি মুখে মুখে বলবো, তুমি আমার সাথে বলবা। সার্ভার হলো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত অপেক্ষাকৃত বেশি শক্তিশালী কম্পিউটার, এখানে ডেটা সার্ভার সফটওয়্যার সংরক্ষিত থাকে এবং নেটওয়ার্কের মাধ্যমে অন্যান্য কম্পিউটারকে এটা সার্ভিস দিয়ে থাকে। সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে সম্পর্কিত
সংযুক্ত এবং অন অবস্থায় থাকা এবং অন অবস্থায় থাকা অন মানে চালু অবস্থায় থাকা এসব কম্পিউটারে বিভিন্ন ওয়েব পেজ সংরক্ষণ করা থাকে। বিভিন্ন ওয়েব পেজ সংরক্ষণ করা থাকে। ফাইন, তাহলে সার্ভারটা বুঝতো এটা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত বড় ধরনের একটা পাওয়ারফুল কম্পিউটার। এটা হচ্ছে যেখানে সব ধরনের ডাটা থাকে এবং ক্লায়েন্টকে তারা সার্ভিস দেয়। যেমন তুমি মনে করো যে গুগল সার্ভারের কথা চিন্তা করো, সেখানে শুধু তো ওয়েবসাইট নাই, সেখানে ইউটিউবের ভিডিও আছে, সেখানে আদার্স অনেক কিছু আছে, আছে না? জি স্যার। রাইট। এবার আসো ওয়েব সার্ভার ইন্টারনেটের সাথে সংযুক্ত। এবার বলো আমার সাথে, বলো মাঝে বলো, বলো ইন্টারনেটের সাথে সংযুক্ত। ইন্টারনেটের সাথে সংযুক্ত যে সার্ভারে ওয়েব পেজ বা ওয়েবসাইট সংরক্ষিত থাকে। ওয়েব পেজ বা ওয়েবসাইট সংরক্ষিত থাকে তাকে ওয়েব সার্ভার বলা হয়। তাকে ওয়েব সার্ভার বলা হয়। তাহলে বুঝছো তো, যেখানে ওয়েবসাইট থাকে সেটা ওয়েব সার্ভার, আর যেখানে সব ধরনের ফাইল থাকে সেটা শুধু সার্ভার। মানে সার্ভারেও কিন্তু ওয়েবসাইট থাকে, কিন্তু তুমি ওয়েব সার্ভারটা পুরো আলাদা। মানে যে দোকানে শুধুমাত্র ওষুধপত্র থাকে তার নাম ফার্মেসি, যে দোকানে মনে করো ওষুধপত্রের সাথে কাঁচা বাজার মাছপত্র সব থাকে তার নাম সুপার শপ। বুঝতে পারছি? জি স্যার বুঝেছি। খাঁটি বাংলা সবই তো দোকান। বুঝো নাই কথাটা? খাঁটি বাংলা সবই তো দোকান। ওকে, এবার ওয়েব পোর্টাল কাকে বলে? স্যার ওয়েব সার্ভারের ডেফিনিশনটা ইংলিশে একটু বলবেন? The server where we keep website is known as web server. Got it? Yes sir. এবার আসো ওয়েব পোর্ট আর ওয়েব সার্ভারে HTTP প্রোটোকল কাজ করে, HTTP প্রোটোকল। এবার আসো ওয়েব পোর্টাল। মাদি? জি স্যার। ওয়েবসাইট আর ওয়েব পোর্টালের মধ্যে পার্থক্য কি? ওয়েব পোর্টাল স্যার জানি না স্যার। ফারিয়া পারো? আফিয়া? ইফাত? না স্যার। ওকে, একটা ওয়েবসাইটে সে ফর এক্সাম্পল নবরূপের ওয়েবসাইট বা মনে করো আরঙের ওয়েবসাইট, আরঙের ওয়েবসাইটে আরঙের জিনিসপত্রই থাকে। কিন্তু এমন কিছু ওয়েবসাইট আছে যেখানে তোমার বিভিন্ন সব ধরনের ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে। বুঝতে পারছি কথাটা? জি স্যার, মানে যেটাতে লিংক দেওয়া থাকে ওটা। মনে করো bangladesh.gov.bd, আমি একটু एग्जांपल দিয়ে তোমাকে দেখায় দেই। আমি সার্চ দিচ্ছি এখন bangladesh.gov.bd gov.gov মানে government.bd মানে bangladesh.gov.bd। এই যে এটা ওয়েব পোর্টাল, এখানে দেখো বাংলাদেশ সম্পর্কিত সব ওয়েবসাইটের ঠিকানা আছে। এখানে ই সেবা সম্পর্কিত সব ওয়েবসাইট, তথ্য বাতায়ন, সব ধরনের ওয়েবসাইটের যে ঠিকানাগুলো দেওয়া আছে। বুঝতে পারছি কথাটা? এই যে দেখো মনে করো ইন্টারনেট, এই যেগুলো হলো ঠিকানা, বিভিন্ন ধরনের মনে করো সেবা বা ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে, লিংক দিয়ে দিয়ে একটা ওয়েবসাইট হয়। বুঝতে পারছি কথাটা? স্যার এগুলোকে বলে ওয়েব পোর্টাল। এগুলো কি বলে বলো তো? ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টাল। আর মনে করো আরং, সে ফর এক্সাম্পল arong.com, এখানে গেলা, এখানে যে আরং রিলেটেড সব ধরনের সেবা পেলা, এটাকে বলা হয় তোমার মনে করো যে এই দেখো আরং এ এই যে উইমেন, এই দেখো এই যে আরেকটা ওয়েবসাইট। তোমাদের যে গত ক্লাসে বলছিলাম যে ওয়েবসাইট ভিজিট করবা, নরমালি ওয়েবসাইটে লিংক আর বাংলাদেশ গভর্নমেন্ট ওটা দেখছিলাম আগের দিন কিছু কিছু ওয়েবসাইট। এই দেখো এই যে মনে করো আরঙ্গের ওয়েবসাইটে আসলাম, এখানে উইমেন, ম্যান, কিডস, হোম ডেকোর, ওয়েডিং, তারপরে তোমার মনে করো এই দেখো এখানে এই যে একটা নিউজ চলে আসছে যে অ্যাজ পার গভর্নমেন্ট সব জায়গায় বন্ধ আছে, মনে করো এটা কথা বলা হচ্ছে। তারপরে মনে করো যে এখানে আদার্স মনে করো যে লিংক গুলো আছে, এগুলো আছে সব পাঞ্জাবিতে। তুমি মনে করো পাঞ্জাবিতে যাবা, পাঞ্জাবি সব পাবা। এগুলো যে ওয়েবসাইটটা ডিজাইন এবং ওয়েবসাইট, হ্যাঁ সরি
এই দেখো এগুলো হচ্ছে, এটা হলো ওয়েবসাইট আর এটা হচ্ছে ওয়েব পোর্টাল। তাহলে আমার সাথে মাহাদি বলো 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 ওয়েব পোর্টাল হচ্ছে এক বিশেষ ধরনের ওয়েব পেজ, যেখানে অনেক উৎস থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ তথ্য ও লিংক সাজানো থাকে। বুঝতে পারছি? মানে ওয়েব পোর্টাল হচ্ছে এক বিশেষ ধরনের ওয়েবসাইট যেখানে অন্যান্য ওয়েবসাইট থেকে সংগৃহীত বিভিন্ন ধরনের তথ্য এবং লিংক এখানে সাজানো থাকে। বুঝতে পারছি ওয়েব পোর্টাল কি জিনিস? জি স্যার। So Fariha, what is website and what is web portal? You know the definition, মানে difference? মানে ওয়েব পোর্টালে অন্য কোম্পানির, মানে মনে করো সে বাংলাদেশ schools.com বা বাংলাদেশ educational institution.com, সেখানে সব কলেজের লিংক দেওয়া আছে। আপনি রাজুক কলেজে যাবেন, রাজুক কলেজের লিংক, আপনি বিএসসি বিএসসি থেকে, আপনি মনে করেন যে আদমজীব যাবেন, আদমজীব থেকে, আপনি মনে করেন নর্ডেমে যাবেন, নর্ডেমে কি। বুঝতে পারছি কথাটা আপনাকে? জি স্যার। তাহলে কেউ যদি বলে যে আমরা একটা ওয়েব পোর্টাল বানায় দেন, তার আগে জিজ্ঞেস করবো ওয়েব পোর্টাল নাকি ওয়েবসাইট, কারণ এর মধ্যে আমরা তো এখন শিক্ষিত মানুষ, কিছুটা পার্থক্য জানি। কি বলো মাহাদি? জি স্যার। তাহলে আমার মনে হয় অনেকেরই ক্লাস আছে, তো আজকে মনে হয় পর্যন্ত শেষ করি ওয়েব পোর্টাল পর্যন্ত। স্যার www ওটা বলে দিলে 8টা না 9টা ওটা সরি হচ্ছে। তাহলে www হচ্ছে একটা প্রপোজাল, এটা ইটস অ্যান অর্গানাইজেশন, সংস্থা, প্রপোজাল। ঠিক আছে? অনেকে বলবা যে যদি পরীক্ষা আসে www কি, যদিও আমরা সবাই লিখে দিই www মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, কিন্তু এখানে লিখতে হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের পূর্ণরূপ হচ্ছে www, এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে সংক্ষেপে ওয়েব নামে অভিহিত করা হয়ে থাকে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযোগযোগ্য ডকুমেন্টের সাধারণ নাম। আমার সার্ভার, তোমার সার্ভার, সব সার্ভারে পরস্পর সংযোগযোগ্য ডকুমেন্টের নাম হচ্ছে www। বুঝতে পারছি কথাটা? জি স্যার। এসব ডকুমেন্টের সাধারণ পরিচিতি হলো ওয়েব পেজ। ওয়েব ব্রাউজার সফটওয়্যারের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা ওয়েব পেজে পরিদর্শন করা যায়। সমস্ত উন্মুক্ত ওয়েবসাইটগুলোকে সমষ্টিগতভাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা www বলা হয়। সারা বিশ্বের সমস্ত ওয়েব পেজের সংগ্রহকে ওয়েব পেজ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলা হয়। বুঝতে পারছো না? বুঝো নাই? হাইপারটেক্সট সিস্টেমগুলো ধারণাগুলোকে কাজে লাগিয়ে ইংরেজ পদার্থবিদ টিম বার্নার্স-লি 1989 সালের মার্চে একটি প্রস্তাব লেখেন, যা পরবর্তীতে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নামে পরিচিত রূপ লাভ করে। আমি আরো সহজে বলি, মনে করো যে 1989 সালের আগে মানুষজন ওয়েবসাইট হয়তো মনে করো যে বিভিন্ন ভাবে বানাচ্ছিল, কিন্তু কোনো স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারেনি। পরে মনে করো যে টিম বার্নার্স-লি একজন নোয়াখালীর মানুষ, সে মনে করে যেখানে যারা সমিতি করে ফেলায় সেটা সমিতি করে ফেলাইছে, যে আমরা একটা যারা ওয়েবসাইট বানাই আসলে আমরা একটা সমিতি করি। হ্যাঁ, সমিতির কি যারা যারা ওয়েবসাইট বানাইবো তাদের এই বৈশিষ্ট্য মিনিমাম থাকতে একটা প্রপোজাল তৈরি করে। দিস ইজ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। বুঝতে পারছি? এবং আমরা যারা সমিতির অন্তর্ভুক্ত যারা মানুষ আছেন তাদের সবাই মানে সমিতির অন্তর্ভুক্ত ওয়েবসাইট গুলোর আগে www আসবেই। বুঝতে পারছি? জি স্যার, বুঝেছি। অনেকটা এইটাই, ঠিক আছে? বুঝে মনে করো যে চাঁপাইনবাবগঞ্জে যারা আম বিক্রি করে তাদেরকে একটা আম সমিতিতে আসতে হবে, এবং আম সমিতিকে মিনিমাম এই ক্রাইটেরিয়া এই স্ট্যান্ডার্ড মেনটেন করে চলতে হবে, আদারওয়াইজ সেই সমিতির মেম্বার বলে গণ্য হবে না। কি বলো? জি স্যার, এরকম সমিতি আছে, ওখান থেকে প্রশিক্ষণ তারপর সহায়তা দেওয়া হয়। এক্স্যাক্টলি, ঠিক এটাই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, www। ইনশাআল্লাহ আমরা এই উইকে আবারো ক্লাস নিব। তারপর স্যার ওইখান থেকে এক্সপোর্ট করা এবছর যেমন আমরা করেছি কিছু অল্প পরিমাণ। এটা সো আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি বুঝতে পারলাম। সবাই ভালো থাকুন। ক্লাসটা কেমন হলো আজকে? জি স্যার, খুব ভালো হয়েছে। ওকে, ভালো করে যারা ক্লাসটা করেন, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। তুমি কেমন আছো মাসফিয়া? না ভালো, আমি হাফসা। হাফসা,
এই টাইমে মেবি আয়েশা আপুর ক্লাস থেকে তাই মনে হয় নাই আজকে। অসুবিধা নেই, থ্যাংক ইউ সো মাচ, সবাই ক্লাসটা দেখে নিও পরে। টেক কেয়ার। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার হ্যালো স্যার।